গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন অংশ আলোচনা করবার জন্য। তো আমরা এই যে অংশ সম্পর্কে আলোচনা করছি ইতিমধ্যে, সেই আলোচনা তোমাদের কেমন লাগছে একটু আগে বলো। ভালো লাগছে, যা শুনে খুব ভালো লাগলো। আমাদের এই আলোচনা তোমাদের খুব ভালো লাগছে, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, বুঝতে অসুবিধা হলেও আমরা কিন্তু সেটা ক্লাসের মধ্যেই সেই সমস্যা আমরা মিটিয়ে ফেলতে পারছি, তাই না? আচ্ছা, আমরা শেষ দিনে কি বিশেষ অংশ আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে? বলো তো, কি আলোচনা করেছিলাম? একদম ঠিক, শক্তি সম্পদ। সেই শক্তি সম্পদের যে বিভিন্ন শ্রেণীবিভাগ, তাই তো? সেই শ্রেণীবিভাগ আমরা আলোচনা করেছিলাম। মূল যে শ্রেণীবিভাগ, সেটা কিসের ভিত্তিতে শ্রেণীবিভাগ আলোচনা করেছি আমরা? যেটা আলোচনা করি সেটা হচ্ছে ব্যবহার ও প্রাপ্তি অনুসারে, তাই তো? তো ব্যবহার ও প্রাপ্তি অনুসারে যে চিরাচরিত এবং অচিরাচরিত সম্পদ, সেই সম্পর্কে আমরা বিষয়বস্তু পর্যালোচনা করেছি, আলোচনা করেছি। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছিলাম, যাতে সেই নির্দিষ্ট প্রশ্নগুলিকে সামনে রেখে তোমরা খুব ভালোভাবে আলোচনা করতে পারো, প্রশ্নগুলো সঠিকভাবে বুঝতে পারো। সেই জন্য আমরা দিয়েছিলাম। তো আমি এখান থেকে বেশি কিছু জিজ্ঞাসা করব না, আমি জাস্ট তোমাদের থেকে জানতে চাইব চিরাচরিত শক্তি এবং অচিরাচরিত শক্তি। এই চিরাচরিত শক্তি কাকে বলে এবং এর উৎস কোনগুলো, সেগুলো একটু আমাকে যদি বলো, দেখি কারা কারা বলতে পারে। আচ্ছা, প্রথমত হচ্ছে চিরাচরিত শক্তি। তো চিরাচরিত শক্তি কাকে বলা হয়? দীর্ঘকাল ধরে সুদীর্ঘকাল ধরে বহুদিন থেকে যে সকল শক্তি সম্পদ আমরা ব্যবহার করে চলেছি এবং প্রচলিত হয়ে আসছে, এবং একটা নির্দিষ্ট সময়ের পরে এটা নিঃশেষিত হয়ে যেতে পারে। পরিবেশের নির্দিষ্ট পরিমাণে এটা গচ্ছিত অবস্থায় রয়েছে, তাই না? তো এইখান থেকে, এবং যেহেতু এটাকে একবার ব্যবহার করবার পরে আর সেটিকে পুনরায় ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তো তখন এটাকে আমরা বলছি চিরাচরিত বা প্রচলিত শক্তি, ক্ষয়িষ্ণু সম্পদ বা গচ্ছিত সম্পদ। তো এর উদাহরণ কোনগুলো, উৎস কোনগুলো? একদমই ঠিক, এর উদাহরণ হচ্ছে জীবাশ্ম জ্বালানিগুলো, অর্থাৎ কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক বিভিন্ন শক্তি। এগুলোই হচ্ছে এই চিরাচরিত শক্তির প্রধান উৎস। তো এইগুলো যদি আমরা দিনের পর দিন ব্যবহার করে থাকি, নির্দিষ্ট পরিমাণ তো গচ্ছিত অবস্থায় রয়েছে, তাহলে একদিন না একদিন এটা ঠিক নিঃশেষিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর তার কোনো অস্তিত্ব থাকবে না। একবার ব্যবহার করবার পর এটিকে আর পুনরায় ব্যবহার করা যায় না। তো এগুলো আমরা দেখেছি, ঠিক আছে? আচ্ছা, এই চিরাচরিত শক্তির কি কি সুবিধা রয়েছে বলে তোমাদের মনে হয়, বলো দেখি একটু। প্রযুক্তিগত সহজলভ্যতা, খুব ভালো জিনিস বলেছো। প্রযুক্তিগত সহজলভ্যতা, পরিবহন যোগ্যতা, পরিবহন করেও বিভিন্ন জায়গায় এটাকে শক্তি স্থাপন করা যেতে পারে। সর্বত্র স্থাপন, অর্থাৎ সেটা ভৌগোলিক অনুযায়ী বিভিন্ন জায়গায় কিন্তু আমরা খুব সহজেই এই চিরাচরিত শক্তিগুলো পেয়ে যাই এবং সহজে আমরা সেখানে পরিকাঠামো নির্মাণও করতে পারি। তবে এর অসুবিধা কি কি রয়েছে? গচ্ছিত অপুনর্ভব্য সম্পদ, দীর্ঘদিন ব্যবহার করবার ফলে একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে কিন্তু এই সম্পদ শেষ হয়ে যাবে, পুনরুদ্ধার অযোগ্য, অর্থাৎ নতুন করে এটাকে আর পুনরুদ্ধার করা যাবে না, তাই না? একদম ঠিক, এটা দূষণের মাত্রা এর অনেকটাই বেশি।
কারণ এখান থেকে পোড়ালে এই যে জীবাশ্ম জ্বালানি কয়লা খনিজ পোড়ালে ব্যাপক পরিমাণ ধোঁয়া নির্গত হয়, যেটা পরিবেশে কিন্তু ব্যাপক ক্ষতি করে। অত্যাধিক মূল্য, প্রচলিত শক্তির কাঁচামাল উত্তোলন, প্রক্রিয়াকরণ, পরিবহন, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে একটা অত্যাধিক মূল্য দিয়ে তৈরি করতে হয়। আচ্ছা, এবার আমাকে একটু বলো, অচিরাচরিত যে শক্তি, সেই অচিরাচরিত শক্তি কাকে বলা হয়? হ্যাঁ, খুব ভালো বলেছো। যেসব শক্তি সম্পদ বিশেষ ব্যবহার করা হয় না, কিন্তু চিরাচরিত শক্তির বিকল্প হিসাবে যাতে সেগুলো যাতে অদূর ভবিষ্যতে রক্ষা পায় এবং সম্পদের পরিমাণ বৃদ্ধি, সম্পদের ভাণ্ডার বৃদ্ধির উদ্দেশ্যে যে নির্দিষ্ট শক্তিগুলোকে আমরা এখনকার দিনে নতুনভাবে প্রযুক্তিগত উন্নয়নের দিক থেকে ব্যবহার করা শুরু করেছি, সেগুলোকেই অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলা হয়। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, বলো তো এই যে অচিরাচরিত শক্তি থেকে আমরা সারা বিশ্বে কত শতাংশ শক্তি সম্পদ এখান থেকে আমরা সংগ্রহ করতে পারি? মাত্র 12% থেকে 13%, 12.8%। আর চিরাচরিত শক্তি 87.2%, তাই না? তো বেশ অনেকটা পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি সারা বিশ্বে তথা ভারতবর্ষে কোন শক্তির জনপ্রিয়তা বা কোন শক্তি কতখানি প্রচলিত এবং কিভাবে সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে চলি, তাই না? আচ্ছা, এর উৎসগুলো কি কি? এই উৎসগুলো হচ্ছে সূর্য শক্তি, যেটা সূর্য তাপকে নিয়ে আমরা সৌরশক্তি, সোলার প্যানেলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। বায়ু প্রবাহ, এই বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বায়ু শক্তি আমরা উৎপাদন করতে পারি। তার যেটা যে বড় বড় ফ্যান দেখবে বিভিন্ন সমুদ্র সৈকত বা বিভিন্ন ফাঁকা জায়গাতে, সেখানে জোয়ার ভাটার শক্তি হতে পারে, ভূতাপের শক্তি, সমুদ্রের ঢেউ, তারপরে জলপ্রবাহ শক্তি, যেটা নদীর প্রবাহতে বাঁধ দিয়ে এই জলের স্রোতের সাহায্যে টারবাইন ঘুরিয়ে কিন্তু আমরা এই বিদ্যুৎ উৎপাদন করে থাকি। তাহলে আমরা এই পর্যন্তই নির্দিষ্টভাবে আলোচনা করেছিলাম। আমি আশা করব এবং দেখলাম সবাই খুব ভালোভাবে এর সঠিক উত্তর দিতে পেরেছে। ঠিক আছে, যারা যারা একটু সমস্যা রয়েছে তাদেরকে আমি আরও একবার করে ওই নির্দিষ্ট প্রশ্নগুলো তথা যেটুকু অংশ আমরা আলোচনা করেছিলাম সেটুকু যদি নিজের মতো করে তৈরি রাখে, তাহলে আমরা যখন পরীক্ষার সময় বা ভবিষ্যতে কোনো কাজে লাগবে যে কোনো দিন পড়া জিজ্ঞাসার জন্য, তাহলে কিন্তু তোমাদের এই পড়াগুলো তৈরি হয়ে থাকবে, আলাদাভাবে তৈরি করতে হবে না, আলাদাভাবে প্রচুর পরিমাণে ঘাঁটাঘাঁটি করতে হবে না। তো তোমাদের ভালোর জন্যই আমি প্রত্যেকদিন একটা নির্দিষ্ট অংশ তোমাদেরকে পড়ে আসতে বলি। হ্যাঁ, বেশিরভাগ জনই পড়ে আসে, সেটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, তাহলে আজকে আমরা একটা নতুন অংশ আলোচনা করব। সেটা হচ্ছে যে এই যে শক্তি সম্পদ আমরা এখানে আলোচনা করলাম এতক্ষণ ধরে, মানে বিগত ক্লাসে, তো এখান থেকে আমরা দেখলাম বিভিন্ন ধরনের শক্তি সম্পদ আমাদের সামনে উদাহরণস্বরূপ রয়েছে। বলতো কোন শক্তি সম্পদকে ব্যবহার করে সারা বিশ্বে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে? একদম ঠিক, প্রায় কয়লাকে কেন্দ্র করে। কয়লাই হচ্ছে সব থেকে বড় তাপবিদ্যুতের বড় শক্তির আধার উৎস বলা যেতে পারে, এবং আমরা একে কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের যেটা দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা এইখান থেকেই মেটাতে পারি। ভারতবর্ষে এই কয়লা থেকে প্রায় 57% বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে, আর সারা বিশ্বের নিরিখে প্রায় 35%। তো সেই তাপবিদ্যুৎ সম্পর্কে আমরা বিশেষভাবে আলোচনা করব। তো যা আলোচনা করব আশা করি তোমাদের শুনতে খুব ভালো লাগবে এবং তোমাদের
দৈনন্দিন জীবনে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। ঠিক আছে, তো দেখি আমরা কি কি বিষয় নতুন করে তোমাদের সামনে তথ্য তুলে ধরতে পারি। ঠিক আছে, তো আমি নতুন অংশ আলোচনা শুরু করবার আগে আমি জাস্ট তোমাদের সঙ্গে আমরা পূর্বের দিনে যে চিরাচরিত এবং অচিরাচরিত শক্তির মধ্যে পার্থক্য, সেটা আমি আজকে তোমাদের থেকে জিজ্ঞাসা করব। আমি নিজে কিছু বলবো না। দেখি তোমরা তো এতক্ষণ উত্তর দিয়েছো খুব ভালোভাবেই, আরও একবার একটু তোমাদের অভ্যাস হয়ে যাবে তোমরা কিভাবে এই উত্তরগুলো দিতে পারো পার্থক্য হিসাবে। দেখা যাক। তাহলে প্রথমে আমাদের যেটা আমরা আলোচনা করছি চিরাচরিত এবং অচিরাচরিত শক্তির মধ্যে পার্থক্য। তো কি পার্থক্য সেখানটাতে রয়েছে দেখি। ব্যবহারের কাল, কোথায় কোথায় ব্যবহার করা হয়। চিরাচরিত শক্তি সুদীর্ঘ কাল যাবৎ কিন্তু ব্যবহার হয়ে আসছে, তাই না? তো আমরা সংজ্ঞাতেই পড়েছিলাম সুদীর্ঘ কাল ধরে বহু দিন থেকেই যে শক্তির ব্যবহার আমরা করে আসছি সেটাই হচ্ছে চিরাচরিত শক্তি। যেমন কয়লা 350 বছর আগে থেকে ব্যবহার করা হচ্ছে, আর পেট্রোলিয়াম 100 বছর আগে থেকে করা হচ্ছে। ঠিক আছে, তো এগুলো আমরা বহু পুরাতন প্রচলিত শক্তি। আর অপ্রচলিত শক্তি, এই অচিরাচরিত শক্তি অতি সাম্প্রতিক কালের ব্যবহার শুরু হয়েছে। খুব বেশি হলে বিশেষত বিংশ শতকের শেষ লগ্ন থেকে এই অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির ব্যবহার শুরু হয়েছে। ক্ষয়শীলতা, এই প্রচলিত শক্তি ক্ষয়িষ্ণু সম্পদ। ঠিক আছে, এটা ক্ষয়িষ্ণু সম্পদ কেন? ক্রমাগত ও বহু ব্যবহারের ফলে অদূর ভবিষ্যতে এটা নিঃশেষিত হয়ে যায়। আয়ুষ্কাল কি ক্রমশ হ্রাস পাচ্ছে, তাই নির্ভরযোগ্যতাও এর অনেকটাই কম। ঠিক আছে, তাহলে নির্ভরযোগ্যতাও বেশ খানিকটা কম। অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি, এটা হচ্ছে যোগান অফুরন্ত রয়েছে, অনির্দিষ্ট কাল ধরে বা বহু ব্যবহারেও এর নিঃশেষিত হয় না বা পরিমাণ কমে না বা হওয়ার সম্ভাবনা নেই, তাই এটি অক্ষয়িষ্ণু শক্তি সম্পদের মধ্যে পড়ছে। এর নির্ভরযোগ্যতা অনেক বেশি আর এর নির্ভরযোগ্যতা অনেকটাই কম। পুনর্নবীকরণ, এগুলি অপুনর্ভব সম্পদ। সঞ্চয় ক্রমশ হ্রাস পায়, কিন্তু সৃষ্টি করে প্রকৃতিতে আর ফেরানো যায় না। সঞ্চয় ক্রমশ হ্রাস পায়, নতুন করে আর সৃষ্টি করে একে পরিবেশে ফিরিয়ে আনা যায় না, তাই এটা পুনরুদ্ধার অযোগ্য শক্তি সম্পদ। আর এই অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি, এটা হচ্ছে পূরণশীল সম্পদ এবং জৈব গ্যাস হ্রাস পেলেও প্রাকৃতিক নিয়মে কিন্তু আবার এটি পূরণ হয়ে যায়, তাই এটি পুনরুদ্ধার যোগ্য শক্তি সম্পদ। দূষণ, বলতো দূষণের দিক থেকে কোনটা দূষণ ছড়ায় আর কোনটা পরিবেশ বান্ধব? একদম ঠিক, চিরাচরিত শক্তি কিন্তু দূষণ বেশি পরিমাণে ঘটায়। দেখো, এই দূষণ বেশি পরিমাণে ঘটায় এবং গচ্ছিত সম্পদ এর ওপরেই ভিত্তি করে বিকল্প ব্যবহার বা বিকল্প উৎসের সন্ধান শুরু হয়েছিল, যার জন্য এই অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি আমরা খুঁজে পেয়েছি। তো এই কয়লা থেকে নির্গত ধোঁয়া, CO2, ছাই, তেজস্ক্রিয় বর্জ্য হলো বায়ু, মাটি এদিকে কলুষিত করে তুলছে। আর অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি, এই শক্তি পরিবেশ বান্ধব শক্তি, কোনো দূষিত পদার্থ নির্গত হয় না এবং কোনো পরিবেশ দূষণ ঘটে না। ঠিক আছে, এরকম ভাবেই আমরা অচিরাচরিত এবং চিরাচরিত শক্তির মধ্যে পার্থক্য লক্ষ্য করলাম। আশা করি তোমরা সবাই পার্থক্যটা বুঝতে পেরেছো। একদম সহজ পার্থক্য, যেটুকু আমরা সংজ্ঞা বা তাদের সুবিধা অসুবিধার মধ্যে আমরা আলোচনা করেছি, সেটাই এখানে তার সুনির্দিষ্টভাবে এটাকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এবার আমরা
তাপবিদ্যুৎ সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি তোমাদেরকে, তাপবিদ্যুৎ মানেই শুধু কয়লা থেকে, মানে কয়লা পুড়িয়ে যে তাপবিদ্যুৎ উৎপাদন হয় এমনটা নয়, অর্থাৎ আমরা এইটা বেশি পরিমাণে দেখি, কিন্তু কয়লা ছাড়াও খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে তাপবিদ্যুৎ বলা হয়ে থাকে। ঠিক আছে? তাপবিদ্যুৎ একটি গচ্ছিত, সীমিত, অপুনর্ভব প্রাকৃতিক জল সম্পদ। তাহলে কি তাপবিদ্যুৎ একটি গচ্ছিত, সীমিত, এটা মাথায় রাখতে হবে সময়, গচ্ছিত, সীমিত, অপুনর্ভব প্রাকৃতিক জড় সম্পদ। এটি একটি চিরাচরিত শক্তি সম্পদ। ঠিক আছে? যে তাপবিদ্যুৎ আমরা এখন আলোচনা করছি এটা কিন্তু চিরাচরিত শক্তি সম্পদের অন্তর্গত। দেখো আমি এখানে জাস্ট কয়লা থেকে কিভাবে তাপবিদ্যুৎ উৎপন্ন হয় সেটা আমি একটু দেখি। যে রিভার বা বিভিন্ন স্থলভাগ থেকে কয়লা আমরা উত্তোলন করতে পারছি, সেই কয়লা নিয়ে আসা হচ্ছে এরকম ভাবে, যেটা দেখো ধোঁয়া নির্গত হয় বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে, এইভাবে ধোঁয়া নির্গত হয়। নির্গত হওয়ার পরে এখানে জল রয়েছে, এখানে বয়লার রয়েছে, এখানে ফুটছে এবং এখান থেকে বাষ্প শক্তি, এই বাষ্প শক্তিটাকে কিন্তু কাজে লাগানো হচ্ছে এবং এটা সরাসরি নদীর সঙ্গে যোগ রয়েছে। বাষ্প শক্তি কাজে লাগিয়ে এবং এখানটাতে স্টিম, এই যে বললাম স্টিমের সাহায্যে টারবাইনটা ঘুরছে। যেমন যে কয়লার সাহায্যে আগেকার দিনে ডিজেল মানে যে রেল ইঞ্জিনগুলো চলতো সেগুলোই কথা বলা হচ্ছে। টারবাইন, তারপর এখান থেকে জেনারেটর হচ্ছে, জেনারেটর করে এখানে বিদ্যুৎটাকে সঞ্চিত করে রাখা হচ্ছে, তারপর এখান থেকে বাইরে বিদ্যুৎটাকে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে? এইভাবে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। তো এই যে তাপবিদ্যুৎ বিশ্বের ও ভারতের মোট বিদ্যুৎ শক্তির যথাক্রমে 56% ও 67% হলো তাপবিদ্যুৎ। তাহলে বিশ্বের প্রায় 56% তাপবিদ্যুৎ, সেটা হতে পারে বিভিন্ন ক্ষেত্রে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। আর ভারতবর্ষে কয়লা, খনিজ তেল সবকিছু মিলে 67% তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। দেখো এর মধ্যে যে তিনটি ভাগ রয়েছে আলাদাভাবে, সেটাকে কিভাবে ভাগ করা হয় যেটা আমি তোমাদের একটু আগেই বলছিলাম। বিশ্বে 35% তাপবিদ্যুৎ উৎপাদন হয় কয়লা থেকে, আর ভারতে কয়লা থেকে উৎপন্ন হয় 57% তাপবিদ্যুৎ। প্রাকৃতিক গ্যাস 22% উৎপন্ন হয় সারা বিশ্বে, আর ভারতে এর প্রাকৃতিক গ্যাসের থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কিন্তু খুবই কম, মাত্র 9%। সারা বিশ্বে খনিজ তেল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে 4%। আমাদের ভারতবর্ষের নিরিখে মাত্র 1% খনিজ তেল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে। তাহলে দেখো শুধুমাত্র কয়লা ছাড়া বাদবাকিগুলো, যে বাদবাকি যে জীবাশ্ম জ্বালানি, সেখান থেকে কিন্তু ভারতবর্ষে উৎপন্ন তাপবিদ্যুতের পরিমাণ অনেকটাই কম। ঠিক আছে? বুঝতে পারলে এটুকু তোমরা সবাই? আচ্ছা, এবার আমরা তাপবিদ্যুতের ব্যবহার সম্পর্কে একটু জেনে নেব, অবশ্যই ভারতবর্ষের নিরিখে। ঠিক আছে? তো কোন কোন ক্ষেত্রে তাপবিদ্যুৎ ব্যবহার করা হয় তোমরা আগে একটু মনে করো তো দেখি, তোমাদের কি কি বিষয়বস্তু মাথায় আসে। হ্যাঁ, তাপবিদ্যুৎ এই যে বড় বড় বিভিন্ন থার্মাল পাওয়ার, মানে পাওয়ার প্ল্যান্টগুলো দেখেছো, সেইখান থেকে বিদ্যুৎগুলো পাওয়ার স্টেশনে চলে আসে। সেইখান থেকে বিদ্যুৎ নির্দিষ্ট পরিমাণে কোন এলাকায় কতটা চাহিদা রয়েছে সেই হিসেবে বিদ্যুতের যোগান দেওয়া হয়ে থাকে। আচ্ছা, শুরুতেই আমাদের গৃহস্থালির কথা, অর্থাৎ বাড়িতে প্রত্যেকটা ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল ফোন থেকে শুরু করে জল গরম করার হিটার, কুচিনা, মানে রান্নাঘরে যে চিমনি ব্যবহার করা হয়, চিমনি, তারপরে মাইক্রো ওভেন, বাইরে আসলে এবং ঘরের মধ্যে ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, ঘরের পাম্প, সবথেকে বড় কথা লাইট, বাল্ব হোক বা যে কোনো লাইট হোক, এলইডি বাল্ব হোক,
প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু এই বিদ্যুতের ব্যবহারই করে থাকি। আবার যদি বড় কারখানায় যাও, সেখানেই কিন্তু বিদ্যুতের সাহায্যে বড় বড় যে মোটর, সেই মোটর ঘুরছে, সেই মোটরে ঘোরার সাথে সাথে সেখান থেকে তারা তাদের প্রয়োজনীয় ব্যবহার মেটাচ্ছে। এবং আজকালকার দিনে যে জামা কাপড়ের কারখানাতে যাও, সেখানে কিন্তু এই যে আগের পা দিয়ে যে যা মেশিন ছিল, এখন সেগুলো ব্যবহার করা হচ্ছে না, বিদ্যুৎ চালিত মোটর ব্যবহার করে সেগুলোকে জামা কাপড় করার ক্ষেত্রে কাজে লাগছে। এবং যেখানেই যাই না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের বিদ্যুতের ব্যবহার ব্যাপক বেশি পরিমাণে রয়েছে। এবং বড় বড় কলকারখানার বড় বড় যন্ত্রপাতি প্রত্যেকটা ক্ষেত্রেই, এবং তোমরা দেখবে যে ইলেকট্রিক চুল্লি যেখানে মরদেহ পোড়ানো হয়, সেখানেও কিন্তু এই ইলেকট্রিকের একটা ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায় প্রত্যেকটা ক্ষেত্রেই। আমরা রাস্তায় বেরোলে রাস্তায় দেখো স্ট্রিট লাইট যেগুলো রয়েছে, ফুটপাথ লাইট, স্ট্রিট লাইট, সেখানেও কিন্তু প্রতিনিয়ত সন্ধে হওয়ার পর থেকে ভোর হওয়া পর্যন্ত এক টাইম সেট করা থাকে, সেখানেও কিন্তু সেই লাইটগুলো প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু জ্বলে থাকছে, তাই না? তো আমরা দেখলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে এই বিদ্যুতের ব্যবহার বেশ অনেকখানি জুড়ে রয়েছে। বিদ্যুৎ ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত চলতে পারবো না। দেখবে যদি বাড়িতে যদি কোনো ঝড় বা বৃষ্টির সময় ঘন্টা 3-4-এর মতো যদি কারেন্ট অফ হয়ে যায়, বাড়িতে হা হুতাশ লেগে যায়, মোবাইলে চার্জ নেই, এসিটা চলছে না, ফ্যান চলছে না, টিভি দেখতে পাচ্ছ না, ফ্রিজ নেই, কিভাবে চলবে? মোবাইলে চার্জ দেওয়া হয়নি, এখন আবার স্মার্ট ওয়াচ আছে, ব্লুটুথ হেডফোন আছে, এয়ারপড রয়েছে, সেগুলো চার্জ নেই। এবং তুমি আয়রন করতে যাও, আয়রনও বিদ্যুৎ প্রয়োজন হবে, ওয়াশিং মেশিন চালাতে যাও, সেখানেও বিদ্যুতের প্রয়োজন হবে। তাহলে সর্বক্ষেত্রে কিন্তু বিদ্যুতের চাহিদা অপরিহার্য, তাই না? তাহলে আমরা দেখি কোন কোন ক্ষেত্রে বিদ্যুতের সর্বাধিক ব্যবহার করা হয়ে থাকে। ভারতবর্ষের শিল্প কাজে বিদ্যুতের ব্যবহার প্রায় 50%। যে রাজ্য, যে দেশ যত বেশি উন্নত হবে, সেখানে শিল্পর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিদ্যুতের ব্যবহার তত বৃদ্ধি পাবে। ভারতে স্বল্প বিদ্যুৎ নির্ভর ক্ষুদ্র ও মাঝারি শিল্পে শক্তির অর্ধেক উৎস হলো কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ। তাহলে ভারতে যে স্বল্প বিদ্যুৎ নির্ভর ক্ষুদ্র ও মাঝারি মাঝারি শিল্প গড়ে উঠেছে, সেখানে যন্ত্রপাতি চালাতে গেলে কিন্তু এই কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উপরেই কেন্দ্র করে তারা কিন্তু সেই কারখানা গড়ে তুলেছে। এবং কিছু কিছু কারখানায় ডিজেল ভিত্তিক তাপবিদ্যুৎ দ্বারা যন্ত্রপাতি চালানো হয়। সেখানে জেনারেটর রয়েছে, ডিজেল দিয়ে সরাসরি জেনারেটর কাজে লাগিয়ে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। তাহলে শিল্প কাজে সর্বাধিক বিদ্যুৎ ব্যবহার করা হয়ে থাকে কত শতাংশ? 50% বিদ্যুৎ কিন্তু শিল্প কাজেই ব্যবহার করা হয়। গৃহস্থালিতে 22% বিদ্যুৎ কিন্তু গৃহস্থালিতে ব্যবহার করা হয়। স্থানীয় তাপবিদ্যুৎ কেন্দ্রের সাহায্যে সংলগ্ন জনপদের গৃহে আলো, ফ্যান, বাতানুকূল যন্ত্র, লিফট, ফ্রিজ, কম্পিউটার, পাম্প, বাড়ির যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস সব কিন্তু এই বিদ্যুতের ওপর নির্ভর করেই গড়ে ওঠে, তাই না? কিছুক্ষণ বিদ্যুৎ না থাকলেই দেখবে আমাদের মধ্যে কি একটা আতঙ্ক যেন কাজ করে, কখন আসবে না, এই ইলেকট্রনিক চাহিদাগুলো চার্জ নেই, কিভাবে চালাবো আমি, আমাদের মাথায় একটা চিন্তা চলে আসে। আর যেখানে আমি বিদ্যুতের একটু ইউনিটটা বলে দিই, 1000 ওয়াট সমান সমান 1 কিলোওয়াট বিদ্যুৎ, আর 1000 কিলোওয়াট সমান 1 মেগাওয়াট বিদ্যুৎ বলা হয়। দেখবে যে বিদ্যুৎ প্লান্টগুলো, পাওয়ার প্লান্টগুলো তৈরি হয়, সেখানে উল্লেখ করা থাকে যে এখানে 600 মেগাওয়াট, 400 মেগাওয়াট, 300 মেগাওয়াট এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। অর্থাৎ দৈনিক চাহিদা হিসাবে এই মেগাওয়াট হিসাব করা হয়। এখানে সেই পরিমাণ কয়লা বা ডিজেলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। তাহলে গৃহস্থালিতে কত শতাংশ বিদ্যুতের ব্যবহার হয়ে থাকে? 22%। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত?
আচ্ছা, শিল্প কাজ অর্থাৎ শিল্প এবং গৃহস্থালী ছাড়াও আরও যে যে ক্ষেত্রে আমাদের এই বিদ্যুতের একটা ব্যাপক পরিমাণ অংশ ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে কৃষিকাজ। দেখবে কৃষিকাজে আগেরকার দিনে তোমার ডিজেল চালিত বিভিন্ন মেশিন চালিয়ে তখনকার চাহিদা মেটানো হতো, কিন্তু এখনকার দিনে বিভিন্ন জায়গাতে যেহেতু বিদ্যুতের একটা চাহিদা বা বিদ্যুতের লাইন সব জায়গায় চলে গেছে, সেই জন্য বিদ্যুতের চাহিদা, বিদ্যুতের ঘাটতি বা বিদ্যুতের ব্যবহার কিন্তু সেইভাবেই হয়ে থাকে। ঠিক আছে, তো বিদ্যুতের ব্যবহার সেই জন্য সেইখান থেকে করা হয়ে থাকে। জলসেচের কাজে এই যে পাম্প সেট, শস্য ঝাড়ার বিভিন্ন মেশিন, এইগুলো কিন্তু এই বিদ্যুতের সাহায্যে এখন অনায়াসে চালানো হচ্ছে। ঠিক আছে, বাণিজ্যিক কাজ কি কি ক্ষেত্রে? রাস্তাঘাট, যেটা বললাম, স্ট্রিট লাইটের বিভিন্ন ক্ষেত্রে, রাস্তাঘাটের বিভিন্ন কাজের ক্ষেত্রে, স্কুল, কলেজ, অফিস, আদালত, বিদ্যুতের চাহিদা পূরণ করা হয়। তো দেখবে একটা হসপিটাল যদি থাকে, হসপিটালে বিরাট পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়, শুধুমাত্র লাইট, ফ্যান, এসির জন্য নয়। একটা হসপিটালে যে উন্নত মানের যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষার জন্য, অপারেশন থিয়েটার বা রেডিওলজি ডিপার্টমেন্টের জন্য ইউএসজি বা এমআরআই, সিটি স্ক্যান করা যন্ত্রপাতি, ডিজিটাল এক্সরে যন্ত্রপাতি, এইসবের জন্য কিন্তু প্রচুর পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয় সে নির্দিষ্ট হাসপাতালে। অফিসে একটা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয় অফিসের কাজে। স্কুলের ক্ষেত্রেও একটা স্কুলে কতগুলো ঘর থাকে ভাবো, যদি ক্লাস 5 থেকে 12 অবধি বা 10 অবধি ক্লাস থাকে, তাহলে প্রত্যেকটা ঘরে ফ্যান, লাইট চলছে, স্টাফ রুম রয়েছে, সেখানেও প্রচুর পরিমাণ জলের ব্যবহারের জন্য পাম্প চালাতে হয়, তাহলে সেখানেও প্রচুর পরিমাণে কিন্তু স্কুল বা কলেজে বিদ্যুৎ প্রয়োজন হয়ে থাকে। পরিবহন ক্ষেত্রে ট্রেন, ট্রাম চালানো হয় সম্পূর্ণ তাপবিদ্যুতের সাহায্যে। এই যে আমরা লোকাল ট্রেনগুলো চলাফেরা করি, বা এখন আজকালকার দিনে যে বিভিন্ন দূরপাল্লার ট্রেন, সেখানেও প্রত্যেকটা লাইনে যেহেতু ইলেকট্রিক লাইন সাপ্লাই হয়ে গেছে, তো সেখানেও কিন্তু এই বিদ্যুতের সাহায্যেই ট্রেন, ট্রাম চালানো হয়, এবং এখানে খুব দ্রুত আমরা একটা স্থান থেকে আরেকটা স্থানে সহজেই যাতায়াত করতে পারি। বোঝা গেল এখানে? তাহলে আমরা এই তাপবিদ্যুতের কি কি ব্যবহার সম্পর্কে জানলাম: শিল্প কাজ, গৃহস্থালী, কৃষিক্ষেত্রে, বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে, আর পরিবহন ক্ষেত্রে। ঠিক আছে, মনে থাকবে এগুলো? আচ্ছা, এই যে তাপবিদ্যুৎ অর্থাৎ কয়লা চালিত তাপবিদ্যুৎ বা কয়লা প্রচলিত, খনিজ তেল থেকে, প্রাকৃতিক গ্যাস থেকে এবং পারমাণবিক শক্তি থেকে, এদের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি? দেখো, এখানে যদি তোমরা চিরাচরিত শক্তির যে সুবিধা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি, সেগুলো যদি মাথায় রাখতে পারো, তো এখানে একই রকম আলাদা করে বিশেষ কোনো পরিবর্তন নেই। তাও আমরা একটু বলে দিই কি কি সুবিধা রয়েছে। যে আমদানিকৃত কাঁচামালের সাহায্যে, অর্থাৎ কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাস, জনবহুল বসতি বা বাজার বা শিল্পকেন্দ্রের কাছে পরিবহন করে দেশের যে কোনো স্থানে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা যায়। কি সুবিধা রয়েছে? যদি এগুলো সহজেই একটা জায়গা থেকে আরেকটা পরিবহন যোগ্য, তাই আমরা নির্দিষ্ট জায়গায়, হয়তো বাজার হতে পারে বা যেখানে এই বিদ্যুতের চাহিদা ব্যাপক পরিমাণে রয়েছে, সেখানেও আমরা কিন্তু খুব সহজেই এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে পারি। ঠিক আছে, উৎপাদনের পরিবর্তন। কাঁচামালের যোগান বন্ধ রেখে তাপবিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা যায় বা উৎপাদন হ্রাস করা যায়। যদি কখনো দেখা গেল চাহিদার থেকে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন ইতিমধ্যে হয়ে গেছে, তাহলে আমরা কিছু কাঁচামালের যোগান বন্ধ রেখে আমরা কিন্তু সেই দিনের জন্য অল্প কিছু উৎপাদন বন্ধও করতে পারি, আবার উৎপাদন কিছুটা আমরা হ্রাস করতে পারি। তাহলে কটা আমরা আলোচনা করলাম সুবিধা হিসাবে? একটা, সর্বত্র স্থাপন। কেন সর্বত্র স্থাপন, বুঝতে পেরেছো? একদম ঠিক, যেহেতু এই যে দ্রব্যগুলো সহজেই পরিবহন পথে বা স্থলপথে বিভিন্ন জায়গায় নিয়ে আসা, নিয়ে যাওয়া করা যায়, তাই সহজেই তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা স্থাপন করতে পারি। আচ্ছা, উৎপাদন পরিবর্তন কি কি? কাঁচামালের যোগান বন্ধ রেখে
তাপবিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা যায় বা উৎপাদন হ্রাস করা যায়। এটা একটা বললাম সম্প্রসারণ। আবার চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে অল্প সময়ের মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণ ঘটানো কিন্তু সম্ভবপর হয়। দেখা গেল দীর্ঘদিন ধরে যে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে, কিন্তু সাম্প্রতিককালে সেই বিদ্যুৎ থেকে তার প্রয়োজনীয় ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। যদি ঘাটতি সঠিকভাবে না মেটানো যায়, তখন কিন্তু সেই বিদ্যুৎ কেন্দ্রে তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণ করানো হয়। দেখা গেল সেখানে 400 মেগাওয়াট বিদ্যুৎ স্থাপন যখন উদ্বোধন হচ্ছে, সেখান থেকে 400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু সেখানে যদি আরো একটা প্ল্যান্ট স্থাপন করা যায়, তাহলে সেখানে আরো 300-400 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা যাবে। তাহলে সম্প্রসারণ ঘটানো গেল। সম্প্রসারণ ঘটানো মানে সেখানে আরো বেশি পরিমাণ বিদ্যুৎ কিন্তু আমরা উৎপাদন করতে পারবো। ঠিক আছে। সুষম প্রসার। কি কি সুষম প্রসার রয়েছে? প্রায় সব দেশেই কাঁচামালের সহজলভ্যতা এবং স্বল্প মূলধন এবং প্রচলিত প্রযুক্তির সাহায্যে সহজেই তাপবিদ্যুৎ নির্মাণ করা যায়। কারণ যেটুকু কাঁচামাল আর যা প্রচলিত পরিকাঠামো নির্মাণের জন্য যা উদ্দেশ্য বা প্রয়োজন, সেইগুলোকে কাজে লাগিয়ে কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা যায়। এবং তাপবিদ্যুৎ কেন্দ্র সহজেই পরিকাঠামো বা কাঁচামাল যেমন সহজে পাওয়া যায়, শ্রমিক পাওয়া যায়, পরিবহন সুবিধা পাওয়া যায়, চাহিদা রয়েছে, তো এর উপর ভিত্তি করেই একটা শিল্প গড়ে ওঠে। তো সহজে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা যায় বলেই বিশ্বের উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত প্রায় সব দেশেই এই বিদ্যুতের প্রসার ঘটেছে। তো প্রত্যেকটা দেশের চাহিদা মেটানোর জন্যই কিন্তু উন্নত এবং উন্নয়নশীল এছাড়া অনুন্নত সব দেশেই কিন্তু বিদ্যুতের প্রসার ব্যাপক পরিমাণে ঘটে চলেছে। তো সুবিধাগুলো বোঝা গেল। সর্বত্র স্থাপন করা যায়, উৎপাদনের পরিবর্তন করা যায়, আবার সম্প্রসারণ করা যায়, আর সুষম প্রসার বৃদ্ধি করা যেতে পারে। কি কি অসুবিধা রয়েছে? অসুবিধা বলতে এটা হচ্ছে গচ্ছিত বা ক্ষয়িষ্ণু সম্পদ, যেটা আমরা চিরাচরিত শক্তির মূল অসুবিধার ক্ষেত্রে আলোচনা করেছিলাম। যে তাপবিদ্যুতের মূল যে উৎসগুলো অর্থাৎ কি কি? কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। নির্দিষ্ট স্থানে সঞ্চিত এবং গচ্ছিত অবস্থায় রয়েছে সীমিত সম্পদ। এটা যদি ক্রমাগত আমরা ব্যবহার করে থাকি, তাহলে অদূর ভবিষ্যতে এটা নিঃশেষিত হয়ে যাবে এবং ব্যবহার করার পর কিন্তু আমরা সমপরিমাণ সেই দ্রব্য পরিবেশে ফেরত পাঠাতে পারবো না। তাই এটি পুনরুদ্ধার অযোগ্য, তাই নির্ভরযোগ্যতা এর অনেকটা কম। যেহেতু শেষ হয়ে যায়, তাই নির্ভরযোগ্যতা এর অনেকটাই কম বলে ধরা হচ্ছে। ঠিক আছে, এটা একটা কারণ গেল যে গচ্ছিত এবং ক্ষয়িষ্ণু সম্পদ। স্বল্প তাপ শক্তি। কি স্বল্প তাপ শক্তি? দেখা যাক, জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুতের তুলনায় তাপবিদ্যুতের একক প্রতি তাপ ও বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেকটাই কম, ফলে কাঁচামাল খরচা বেশি হয়। অর্থাৎ মূল কথা বলা হচ্ছে কাঁচামাল বেশি খরচা করে কম পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়, এটাই বলা হচ্ছে স্বল্প তাপ শক্তি। কার সঙ্গে তুলনা করা হলো? জলবিদ্যুৎ শক্তি এবং পারমাণবিক বিদ্যুতের সঙ্গে তুলনায় দেখা গেল এই কয়লাকে যতটা বেশি ব্যবহার করা হয় কাঁচামালকে, সেই পরিমাণ বিদ্যুৎ কিন্তু উৎপাদন করা যায় না। পরিবেশ দূষণ। জীবাশ্ম জ্বালানিগুলির দহনের ফলে উৎপন্ন ধোঁয়া, ছাই, কার্বন কণা, কার্বন ডাই অক্সাইড, তাপবায়ু, জল ও মাটি দূষণ এগুলো ঘটায় এবং এত বেশি পরিমাণ ধোঁয়া এবং ছাই উৎপন্ন হয়, বাস্তুতান্ত্রিক ভারসাম্য কিন্তু নষ্ট করে ফেলে। তাই তাপবিদ্যুৎ পরিবেশের শত্রু। তাপবিদ্যুৎ পরিবেশের শত্রু হিসাবে বিবেচিত হয়। ঠিক আছে, পরিবেশ দূষণের ফলেই এই তাপবিদ্যুতের ফলে একটা ব্যাপক পরিমাণ পরিবেশ দূষিত হয়। পরিবেশের বায়ুর যে
মাত্রা, সহনশীলতার মাত্রা সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পায় এই তাপবিদ্যুতের জন্যই, এই তাপবিদ্যুৎকে কেন্দ্র করেই। ঠিক আছে? অধিক উৎপাদন ব্যয়, প্রাথমিক ও পৌনঃপুনিক উভয় ব্যয় বেশি, অর্থাৎ প্রাথমিকভাবে যখন পরিকাঠামো নির্মাণ করা হয় তখন এর পৌনঃপুনিক উভয় ব্যয় অনেকটাই বেশি, ফলে তাপবিদ্যুতের একক প্রতি মূল্যও অনেকটা বৃদ্ধি পেয়ে যায়। সেই জন্য আমরা যখন ইউনিট প্রতি বিদ্যুৎ বাড়িতে খরচা করি, তারপরে সরকারকে পে করি, অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ কিন্তু আমাদেরকে টাকা বেশি পরিমাণ খরচ করতে হয় এর জন্য। ঠিক আছে? তাহলে আজকে আমরা যেটুকু অংশ আলোচনা করলাম সেটা ছিল চিরাচরিত এবং অচিরাচরিত শক্তির মধ্যে পার্থক্য, তাপবিদ্যুৎ কি, তার প্রকৃতি, তার উৎস, এবং তাপবিদ্যুতের ব্যবহার কোথায় কোথায়, তাপবিদ্যুৎ কিভাবে ব্যবহার করা হয়ে থাকে ভারতবর্ষে তথা বিশ্বের সাপেক্ষে, এই তাপবিদ্যুতের কি কি সুবিধা ছিল, কোন কোন জায়গায় কি কি কারণে এগুলোকে আমরা স্থাপন করতে পারি, এবং সুবিধা থাকার পাশাপাশি কিছু অসুবিধাও আমরা লক্ষ্য করতে পারি। সেই অসুবিধাগুলো আমরা লক্ষ্য করলাম, জানলাম, বুঝলাম। একদম চিরাচরিত শক্তির মতোই অসুবিধার কারণগুলো আমরা দেখলাম। তো আমি তোমাদেরকে এই নির্দিষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে রাখলাম। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে। কারণ কি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হচ্ছে? খুব ভালো, সবাই খুব সহজেই জানতে পারছো, বুঝতে পারছো। তাহলে এই প্রশ্নগুলো সবাই একটু বাড়ি থেকে ভালোভাবে দেখে আসবে, জেনে আসবে, বুঝে আসবে। ঠিক আছে? আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী দিনে আমরা এর পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।